আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ স্যার সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের 2 নম্বর সৃজনশীল। তো এই সৃজনশীলটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এই অধ্যায় থেকে। তো অনেক শিক্ষার্থীরাই এই সৃজনশীলটাকে ভয় পায়, সমাধান করে না, এটা পরীক্ষায় অ্যান্সার করে না। তো আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের এই ভয়টা কেটে যাবে। যদি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই তোমরা এই সৃজনশীলটা পরীক্ষার সমাধান করতে পারবে ইনশাল্লাহ। তো এটা একতরফা দাখিলা পদ্ধতির একটা অঙ্ক। একতরফা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞানের বৈজ্ঞানিক এবং পূর্ণাঙ্গ পদ্ধতি নয়। দুই তরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাব বিজ্ঞানের বৈজ্ঞানিক এবং পূর্ণাঙ্গ পদ্ধতি। হিসাব বিজ্ঞান কখনো একতরফা দাখিলা পদ্ধতিকে অনুসরণ করে না। হিসাব বিজ্ঞান সবসময় দুতরফা দাখিলা পদ্ধতিকে কী করে অনুসরণ করে। তো তোমরা কিভাবে বুঝবা পরীক্ষায় যে এটা একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক? এর জন্য তোমাকে 3টা কথা মাথায় রাখতে হবে, 3টা লাইন মাথায় রাখতে হবে। আমি আবারও বলি, পরীক্ষায় তুমি কিভাবে বুঝবা যে এটা একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক? এটা বোঝার জন্য তোমাকে 3টা লাইন মাথায় রাখতে হবে। সেই 3টা লাইন কি? ওই 3টা লাইন যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে অবশ্যই তুমি এই একতরফা দাখিলা পদ্ধতির অঙ্কটা সহজেই সমাধান করতে পারবা। আসো ওই 3টা লাইন বা ওই 3টা কথাকে আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দিব। দেখো, ওই 3টা কথা হচ্ছে: 1 প্রারম্ভিক মূলধন, নাম্বার 2 সমাপনী মূলধন, নাম্বার 3 লাভ ক্ষতি। মনে রাখবা, এই 3টা কথা যদি কোনো সৃজনশীল প্রশ্নে উল্লেখ থাকে, আমি আবারও বলি, এই 3টা কথা যদি কোনো সৃজনশীল প্রশ্নে উল্লেখ থাকে তাহলে তুমি বুঝে নিবা যে ওই প্রশ্নটাই হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতির প্রশ্ন। তাহলে সেটা কি কি? প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, লাভ ক্ষতি। এখন পরীক্ষায় প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন এবং লাভ ক্ষতি তুমি কিভাবে নির্ণয় করবা? এবার আসো, এর জন্য তুমি কি করবা? এই দুইটার ভিতরে একটা মিল আছে। প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন, এই দুইটার ভিতরে মিল কি? মনে রাখবা, প্রারম্ভিক মানে হচ্ছে বছরের শুরু আর সমাপনী মানে হচ্ছে বছরের শেষ। আমি আবারও বলি, প্রারম্ভিক মানে হচ্ছে বছরের শুরু আর সমাপনী মানে হচ্ছে কি? বছরের শেষ। তো প্রারম্ভিক মূলধন যদি বাহির করতে বলে, বছরের শুরুতে মানে 1 তারিখে প্রতিষ্ঠানে যেই সম্পদ থাকবে ওই সম্পদ থেকে মানে মোট সম্পদ থেকে প্রতিষ্ঠানের মোট দায় কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই জায়গায় বছরের শুরু বলতে বুঝাইছে জানুয়ারি মাসকে, 1 জানুয়ারি, কারণ একটা বছরের প্রথম মাস হচ্ছে জানুয়ারি মাস, আর এই জানুয়ারি মাসটাকে আমরা প্রারম্ভিক ধরি। আর সমাপনী বলতে এই জায়গায় বুঝাইছে 31 ডিসেম্বর, মানে ডিসেম্বর মাসকে আমরা সমাপনী ধরি, আর ডিসেম্বরের লাস্টের তারিখ হচ্ছে কোনটা? 31 ডিসেম্বর। তাহলে প্রারম্ভিক মূলধন বাহির করব কিভাবে? 1 তারিখে, প্রতিষ্ঠানের 1 তারিখে মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিব। আর সমাপনী মূলধন বাইর করব কিভাবে? সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় বাদ দিব। এটা প্রশ্নে দেওয়া থাকবে। তুমি সমাপনী এটা খুঁজে বের করে নিবা। কোথায় পাবা? 31 ডিসেম্বর। কথাটা যেই জায়গায় থাকবে ওইটাই হচ্ছে সমাপনী, আর ওইখানে যেই সম্পদগুলো থাকবে ওই সম্পদগুলো থেকে দায়টা কি করতে হবে? বিয়োগ করতে হবে। লাভ ক্ষতি কিভাবে বাইর করব? দেখো, সমাপনী মূলধনের সাথে আমি উত্তোলন যোগ করব। সমাপনী মূলধন ওই যেটা আমরা ক্ষয়ে বাইর করব, ক্ষয়ের যে রেজাল্ট আসবে ওই রেজাল্টটার সাথে আমি উত্তোলন যোগ করব। উত্তোলন বলতে বোঝাচ্ছে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে যেটা নিয়ে যাবে, মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে যেটা নিয়ে যাবে সেটাই কি? উত্তোলন। এবার মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে 2টা জিনিস নিতে পারে, একটা হচ্ছে নগদ টাকা, আরেকটা হচ্ছে পণ্যদ্রব্য। তো মালিক ব্যবসা থেকে যেটাই নেক, নগদ টাকা নেক আর পণ্যদ্রব্য নেক, সেটাই উত্তোলন। আর উত্তোলনটা আমরা সমাপনী মূলধনের সাথে কি করব? যোগ করব। সবসময় মাথায় রাখবা, সমাপনী মূলধনের সাথে কি যোগ করব? উত্তোলন। তারপরে আসো প্রারম্ভিক মূলধন। ওই ক নাম্বার সৃজনশীলের যে রেজাল্টটা আসবে ওই প্রারম্ভিক মূলধনের সাথে আমি যোগ করব কি? অতিরিক্ত মূলধন। এই জায়গায় অতিরিক্ত মূলধন বলতে কি বোঝানো হচ্ছে? অতিরিক্ত মূলধন বলতে বোঝানো হচ্ছে যে মালিক ব্যবসার শুরুতে একবার টাকা দিছে, মনে করো, সে যদি পুনরায় আবার ব্যবসায় কোনো টাকা দেয় তাহলে সেটাই হচ্ছে কি? অতিরিক্ত মূলধন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, লাভ ক্ষতি আমরা কিভাবে বাইর করব? সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করব আর প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করব।
এই তিনটা জিনিস তোমরা যদি মাথায় রাখতে পারো তাহলে অবশ্যই তোমরা একতরফা দাখিলা পদ্ধতির অঙ্কটা কি করতে পারবা, সমাধান করতে পারবা ইনশাল্লাহ। তাহলে তিনটা জিনিস কি কি? প্রারম্ভিক মূলধন কিভাবে বাহির করব, প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বিয়োগ করব, প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। সমাপনী মূলধন, সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। লাভ ক্ষতি, সমাপনী মূলধনের সাথে উত্তোলন কি করব, যোগ করব, আর প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন কি করব, যোগ করব। আশা করি এই তিনটা জিনিস তোমরা বুঝতে পারতেছো। এখন আমি তোমাদেরকে একটা সৃজনশীল সমাধান করে দেব। এই সৃজনশীলটা হচ্ছে নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের 3য় অধ্যায় 2 নম্বর সৃজনশীল। এখন আমি সৃজনশীলটা একটু পড়তেছি, তোমরা যাদের কাছে বই আছে অবশ্যই তোমরা বই দেখবা। জনাব শহীদুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজ এর বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। পহেলা জানুয়ারি, এই যে দেখো পহেলা জানুয়ারি মানে কি, এটা প্রারম্ভিক। পহেলা জানুয়ারি 2017 তারিখে মানে পহেলা জানুয়ারিতে তার ব্যবসার মোট সম্পদ এবং দায়ের পরিমাণ ছিল, মানে সম্পদ ছিল 5,50,000 টাকা এবং দায় ছিল 1,70,000 টাকা। তাহলে পহেলা জানুয়ারি কথাটা মানে কি, প্রারম্ভিক। তাহলে প্রারম্ভিক মোট সম্পদ এবং মোট দায় প্রশ্নে দেওয়া আছে। উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরও 50,000 টাকা ব্যবসায় কি করেন, বিনিয়োগ করেন। যে জনাব শহীদুল ইসলাম উক্ত বছরে আরও 50,000 টাকা ব্যবসায় কি করেন, বিনিয়োগ করেন। তো মালিক যদি পুনরায় আবার ব্যবসায় কোনো টাকা বিনিয়োগ করে বা দেয় সেটাকে বলা হয় অতিরিক্ত মূলধন। এবং উক্ত বছরে তিনি তার ব্যক্তিগত প্রয়োজনে 40,000 টাকা নগদ উত্তোলন করেন। ওই বছরেই জনাব শহীদুল ইসলাম ব্যবসা থেকে 40,000 টাকা নগদ কি করেন, উত্তোলন করেন। 31শে ডিসেম্বর 2017 তারিখে তার ব্যবসার মোট সম্পদ এবং দায়ের পরিমাণ, একটু লক্ষ্য করো 31শে ডিসেম্বর বলছে, তাহলে 31শে ডিসেম্বর মানে কি, এটা কিন্তু সমাপনী, কারণ এটা বছরের শেষ। তাহলে সমাপনী মোট সম্পদ এবং দায়ের পরিমাণ তারা নিচে উল্লেখ করে দিছে কি কি, একটু লক্ষ্য করো। নগদ 1,85,000 টাকা, আসবাবপত্র 1,80,000 টাকা, দেনাদার 1,30,000 টাকা, মজুত পণ্য 90,000 টাকা, ব্যাংক ঋণ 60,000 টাকা, পাওনাদার 55,000 টাকা। তো 31শে ডিসেম্বর এই জায়গায় মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণটা সরাসরি দেওয়া নাই। মোট সম্পদ এবং দায়ের যে টাকাগুলা এটা সরাসরি দেওয়া নাই যে মোট সম্পদ এত এবং মোট দায় এত, এরকম কিন্তু না। এই জায়গায় অনেকগুলো এন্ট্রি দিয়ে দিছে। এই এন্ট্রিগুলোর মধ্যে কিছু আছে সম্পদ, আবার কিছু আছে দায়। তো তোমরা কি করবা, সম্পদগুলো যোগ করবা, যোগ করে তার থেকে দায়টা বিয়োগ করবা। এখন আসো আমি তোমাদেরকে অঙ্কটা সমাধান করে দেব। ক নম্বর সৃজনশীলটা বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ বাইর করো। তাহলে আমি এই জায়গায় তোমরা সবসময় যে কোনো সৃজনশীল করার সময় সর্বপ্রথম প্রতিষ্ঠানের নাম লিখে নিবা, তারপরে তোমরা সৃজনশীলের নামটা লিখবা। তো আমি লিখলাম না, তোমরা লিখে নিবে। এটা আমি এই জায়গায় লিখলাম ক নম্বর সৃজনশীল। লিখার পরে আমি প্রশ্নটা এই জায়গায় লিখতেছি, তোমরা একটু লক্ষ্য করো। প্রারম্ভিক মূলধনের পরিমাণ, প্রারম্ভিক মূলধন। তাহলে দেখো প্রারম্ভিক মূলধন কিভাবে বাইর করব। প্রারম্ভিক মূলধনের সূত্রটা কি ছিল, এই যে প্রারম্ভিক মূলধনের সূত্রটা, প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। এই সূত্রটাকে লিখে নিবা। প্রারম্ভিক মোট সম্পদ প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। এখন প্রারম্ভিক মোট সম্পদ এবং দায়ের টাকাটা তোমাকে খুঁজে বের করে নিতে হবে যে প্রশ্নের কোথায় দেওয়া আছে। ওই যে পহেলা জানুয়ারি কথাটা যে জায়গায় থাকবে সেই জায়গায় তুমি প্রারম্ভিক মোট সম্পদ এবং দায়ের পরিমাণটা খুঁজে পাবা। তাহলে প্রারম্ভিক সম্পদ দেওয়া আছে 5,50,000 টাকা এবং দায় দেওয়া আছে 1,70,000 টাকা। এবার তোমরা একটা থেকে আরেকটা কি করবা, বিয়োগ করবা। তাহলে বিয়োগ করলে রেজাল্টটা কত আসবে, বিয়োগ করলে রেজাল্ট আসবে 3,80,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো যে প্রারম্ভিক মূলধন আমরা কিভাবে বাহির করলাম। প্রারম্ভিক মূলধন আমরা বাহির করছি প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়।
প্রারম্ভিক সম্পদ থেকে আমরা দায়টা কি করে দিছি, বিয়োগ করে দিছি। আর প্রারম্ভিক মোট সম্পদ এবং দায়ের টাকাটা প্রশ্নে দেওয়া থাকবে, তুমি একটু কষ্ট করে খুঁজে বাহির করে নিবা, নেওয়ার পর সম্পদ থেকে দায়টা কি করে দিবা, বিয়োগ করে দিবা। তাহলে আশা করি প্রারম্ভিক মূলধনের পরিমাণ বাহির করাটা তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে খ নাম্বার সৃজনশীলটা সমাধান করে দিব, দেখো কিভাবে সমাধান করতে হয়। এখন আমি তোমাদেরকে খ নাম্বার সৃজনশীলটা সমাধান করে দিব। খ নাম্বার সৃজনশীলটা বলছে সমাপনী মূলধনের পরিমাণ বাহির করো। তো সমাপনী মূলধন আমরা কিভাবে বাহির করব? সমাপনী মূলধন বাহির করব সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় কি করব, বিয়োগ করব। ওই যে তিনটা সূত্র আমি লিখে দিয়েছিলাম। 2 নম্বরটাই হচ্ছে সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় কি করব, বিয়োগ করব। এখন আসো, সমাপনী মোট সম্পদ এবং সমাপনী মোট দায় আমরা কোথায় পাবো? এটা 31শে ডিসেম্বর কথাটা যেই জায়গায় থাকবে সেটাই হচ্ছে সমাপনী মোট সম্পদ এবং সমাপনী মোট দায়। তো দেখো এই সৃজনশীলের ভিতরে 31শে ডিসেম্বর 2017 সালের ওই জায়গায় অনেকগুলো এন্ট্রি দেওয়া আছে। এই এন্ট্রিগুলোর মধ্যে কিছু আছে সম্পদ এবং কিছু আছে দায়। এখন আমরা সম্পদগুলো খুঁজে বাহির করে যোগ করব এবং দায়গুলো খুঁজে বাহির করে যোগ করব। যোগ করার পর সম্পদ থেকে দায়টা কি করে দিব, বিয়োগ করে দিব। তাহলে চলো আমি তোমাদেরকে সমাধান করে দিই। তাহলে আমরা এই জায়গায় লিখব, তোমরা অবশ্যই প্রতিষ্ঠানের নাম লিখে নিবা। আমি লিখলাম খ নাম্বার। লেখার পরে আমি এই অঙ্কটা গড় দিয়ে মানে ছক দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব। গড় ছাড়াও এই অঙ্কটা কি করা যায়, করা যায়। তাহলে লিখবা বিবরণ টাকা টাকা, এই জায়গায় লিখবা বিবরণ বিবরণ টাকা টাকা। তো আমরা প্রশ্নটার নাম লিখে নিব। আমাদেরকে বাইর করতে বলছে সমাপনী মূলধন। তাহলে সমাপনী মূলধন কিভাবে বাইর করব? সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় বাদ দেব। তাহলে সমাপনী মোট সম্পদ, প্রথমে একটা হেডলাইন করো, সমাপনী মোট সম্পদ। এখন সম্পদগুলো কি কি আছে তুমি খুঁজে বের করে নিবা। যেই এন্ট্রিগুলো সম্পদের ওই এন্ট্রিগুলো এই জায়গায় লিখবা, দায়ের এন্ট্রিগুলো না কিন্তু সম্পদের এন্ট্রিগুলো। তাহলে সম্পদ কোনগুলো আছে এই জায়গায়? এই জায়গায় আছে নগদ। তাহলে নগদ আমাদের জন্য একটা কি সম্পদ। তাহলে লিখলাম নগদ 1,85,000 টাকা। তারপরে আসবে আসবাবপত্র, এটাও আমাদের জন্য কি একটা সম্পদ। লিখলাম আসবাবপত্র 1,80,000 টাকা। তারপরে আসবে দেনাদার, এটা আমাদের জন্য একটা কি সম্পদ। তাহলে লিখব দেনাদার 1,30,000 টাকা। তারপরে আসবে মজুদ পণ্য। মজুদ পণ্য আমাদের জন্য একটা সম্পদ, কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে সমাপনী মজুদ পণ্য আমার জন্য সম্পদ, প্রারম্ভিক মজুদ পণ্য কিন্তু আমার জন্য কি না, সম্পদ না। কারণ সমাপনী মজুদ পণ্য আমার জন্য কিভাবে সম্পদ হয়, আর এই যে মজুদ পণ্যটা এটা কিন্তু সমাপনী মজুদ পণ্য কিভাবে, এই যে 31শে ডিসেম্বর, তো 31শে ডিসেম্বর যে মজুদ পণ্যটা থাকবে এটাই হচ্ছে সমাপনী মজুদ পণ্য। আর সমাপনী মজুদ পণ্য আমার জন্য একটা কি সম্পদ। তাহলে লিখব মজুদ পণ্য। মজুদ পণ্য 90,000 টাকা। এবার এই সবগুলো যোগ করে টাকাটা আমি কি করব, আউট কলামে লিখব। সবগুলো যোগ করলে হবে 5,85,000 টাকা। এবার যেহেতু আমি সমাপনী মোট সম্পদ বের করে ফেলছি, এখন আমি বাইর করব সমাপনী মোট দায়। তাহলে আমি এই জায়গায় আরেকটা হেডলাইন লিখব, সমাপনী মোট দায়। এবার সমাপনী মোট দায়ের গড়ে কোন এন্ট্রিগুলো আসবে, যেগুলো দায় ওই দায়ের এন্ট্রিগুলো সবগুলো এই জায়গায় বসাবো। তাহলে এই সৃজনশীলে দুইটা মাত্র দায়ের এন্ট্রি আছে আমরা যেটা দেখতে পাইতেছি, একটা হচ্ছে ব্যাংক ঋণ, আরেকটা হচ্ছে পাওনাদার। তাহলে আমরা লিখব ব্যাংক ঋণ, এটা আমাদের জন্য একটা দায়, কারণ আমি ব্যাংক থেকে ঋণ আনছি, আমি ব্যাংকের নিকট কি বদ্ধ, দায়বদ্ধ। ব্যাংক ঋণ 60,000 টাকা। তারপরে আরেকটা হচ্ছে কি পাওনাদার। পাওনাদার হচ্ছে 55,000 টাকা।
এবার একটা থেকে আরেকটা আমরা কি করব, বিয়োগ করব, যোগ করব, এই দুইটা যোগ করব, যোগ করে এই জায়গায় বসাবো, যোগ করার পর আসবে 1,15,000 টাকা। এবার এই রেজাল্টটা থেকে এটা আমরা কি করব, বিয়োগ করব, কারণ এটা হচ্ছে সম্পদ, এটা হচ্ছে কি দায়, তাহলে সম্পদ থেকে দায়টা আমরা বিয়োগ করব। যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে 4,70,000 টাকা। তাহলে যে রেজাল্ট আসবে এটাই হচ্ছে সমাপনী মূলধন। তাহলে আমাদের সমাপনী মূলধন বাহির করাটা তোমরা অবশ্যই বুঝতে পারছো যে সমাপনী মূলধন কীভাবে বাইর করতে হবে। সমাপনী মূলধন বাইর করতে হবে সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় আমরা কি করব, বাদ দিব। তাহলে এখন আমরা গ নম্বর সৃজনশীলটা তোমাদেরকে সমাধান করে দিব। দেখো গ নম্বর সৃজনশীলটা কীভাবে সমাধান করতে হয়। এখন আমি তোমাদেরকে গ নম্বর প্রশ্নটা সমাধান করে দিব। তো এই জায়গায় গ নম্বর যে প্রশ্নটা সেটা বলছে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো লাভ ক্ষতির পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব, ওই যে আমি 3টা সূত্র তোমাদেরকে লিখে দিছি, 3 নাম্বারটাই ছিল লাভ ক্ষতি। তো ওই জায়গায় লেখা ছিল সমাপনী মূলধনের সাথে আমি যোগ করব উত্তোলন, আর প্রারম্ভিক মূলধনের সাথে আমি যোগ করব অতিরিক্ত মূলধন। একটার যোগফল থেকে আরেকটার যোগফল কি করব, বিয়োগ করব। তো এই প্রশ্নটা এখন আমি তোমাদেরকে সমাধান করে দিব। দেখো কিভাবে করব, তোমরা গ নম্বর লিখবা। এখন এই জায়গায় প্রশ্নটার নাম তোমরা লিখে নিবা লাভ ক্ষতি নির্ণয়। লাভ ক্ষতি নির্ণয়। তো লাভ ক্ষতি নির্ণয়ের সূত্রটা কি ছিল, সমাপনী মূলধন, সমাপনী মূলধন যোগ উত্তোলন, সমাপনী মূলধন যোগ উত্তোলন। এবার তার থেকে আমরা বিয়োগ করব প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। দেখো লাভ ক্ষতির সূত্রটা ছিল সমাপনী মূলধন যোগ উত্তোলন আর প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এটার যোগফল থেকে এটার যোগফল আমরা কি করব, বিয়োগ করব। এখন সমাপনী মূলধনের রেজাল্টটা তোমরা কোথায় পাবা, ওই যে খ নাম্বার সৃজনশীলটা তোমরা সমাধান করছো ওইটার যে রেজাল্টটা সেটাই হচ্ছে সমাপনী মূলধন। তাহলে ওইটার রেজাল্ট ছিল 4,70,000। আর উত্তোলনের টাকাটা কই দেওয়া থাকবে, উত্তোলনের টাকাটা প্রশ্নে দেওয়া থাকবে, তোমরা খুঁজে বের করে নিবা যে কোথায় উত্তোলন বলা আছে। উত্তোলনটা দুইভাবে হইতে পারে, মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করতে পারে নগদ টাকা, এবং মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করতে পারে। যেটাই উত্তোলন করুক না কেন সেটাই তোমরা জায়গায় লিখে দেবা। তো এই অঙ্কে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে নগদ 40,000 টাকা উত্তোলন করছে, তাহলে এই 40,000 টাকা আসবে। তাহলে আমরা লিখলাম 40,000 টাকা। লেখার পরে প্রারম্ভিক মূলধন কোথায় পাবা, ওই যে ক নাম্বার সৃজনশীলটা তোমরা সমাধান করছো ওইটার রেজাল্টটাই হচ্ছে কি প্রারম্ভিক মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধনের টাকা ছিল কত, 3,80,000 টাকা। এবার আসো অতিরিক্ত মূলধন, এটা কোথায় পাবা, এটাও প্রশ্নে দেওয়া থাকবে। দেখো এই অঙ্কে বলছে মালিক অতিরিক্ত আরও 50,000 টাকা ব্যবসায়ী কী করছেন, বিনিয়োগ করছেন। তো মালিক একবার মূলধন দেওয়ার পরে সে যদি পুনরায় আবার কোনো টাকা প্রদান করে তাহলে সেটাই হচ্ছে কি অতিরিক্ত মূলধন। তাহলে এই জায়গায় অতিরিক্ত মূলধন কয় হাজার টাকা, 50,000 টাকা। তাহলে আবার এই দুইটা যোগ করো, যোগ করার পর যে রেজাল্ট আসে সেটাই জায়গায় লিখবা, 5,10,000। আবার এই দুইটা যোগ করার পর যে রেজাল্ট আসে সেটাই জায়গায় লিখবা। এবার একটা থেকে আমরা আরেকটা কি করব, বিয়োগ করব। যদি আমি বিয়োগ করি তাহলে আমার আসবে কত, 80,000 টাকা। তাহলে সুতরাং আমার 80,000 টাকা কি হয়েছে, লাভ হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লাভ ক্ষতি কীভাবে বাইর করতে হবে তোমরা আশা করি বুঝতে পারছো। তো এইভাবে তোমরা কি করবা, একতরফা দাখিলা পদ্ধতির সৃজনশীলগুলো সমাধান করবা। তো পরীক্ষায় যদি একতরফা দাখিলা পদ্ধতির সৃজনশীল আসে তাহলে এই 3টা জিনিস তোমরা মনে রাখবা, প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, লাভ ক্ষতি। কীভাবে বাইর করতে হবে 3টা সূত্র আমি লিখে দিছি, ওই 3টে সূত্র অবশ্যই তোমরা মাথায় রাখবা, মাথায় রেখে তারপর অঙ্কটা সমাধান করবা। আজকের এই ভিডিওটি যদি তোমাদের একটু উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।